বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ ১৯৭১। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল ১৯৭১-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ ২৫শে মার্চ ১৯৭১ বৃহস্পতিবার। মুজিব ইহাইয়া আলোচনা পণ্ড হয়ে গেছে এ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ শেখ মুজিবের ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনের সামনে সারাদিন অবস্থান করে পরবর্তী নির্দেশের অপেক্ষায়। এদিন সকালে শেখ মুজিবুর রহমান প্রশাসন পরিচালনায় জারিকৃত ৩৫ নির্দেশনাবলীতে কিছু সংযোজন বিয়োজন করেন। ৩৬ নম্বর বিধি সংযুক্ত করে পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানি বাণিজ্য উন্মুক্ত করেন। ৫ নম্বর বিধির সংশোধন করে আমদানির ব্যবস্থা এবং ৯ নম্বর বিধির সংশোধন করে ম্যানিলা ও লন্ডনের মাধ্যমে বৈদেশিক ডাক ও টেলিগ্রাফ যোগাযোগ স্থাপনে নির্দেশ জারি করেন। চট্টগ্রামে সোয়াত জাহাজ ঘটনা, সৈয়দপুর, রংপুর ও জয়দেবপুরে জনগণের উপর সেনাবাহিনীর হামলার প্রতিবাদে ২৭ মার্চ সারা বাংলাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। সকালে মেজর জেনারেল ইফতিখার জাঞ্জুয়া, মেজর জেনারেল এ ও মিঠা, মেজর জেনারেল খুদাদাত খান, কর্নেল সাদুল্লাহ খান প্রমুখ রঙ্গপুর সেনানিবাস সফর করেন এবং সেখানে ব্রিগেড কমান্ডেন্ট ব্রিগেডিয়ার আবদুল্লাহ খান মালিকের সাথে বৈঠক করেন। এছাড়াও সিলেট সহ বিভিন্ন সেনানিবাসে বিশেষ সামরিক তৎপরতা ও সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেসিডেন্টকে দেয়া সংবিধানের খসড়ার চূড়ান্ত প্রতিবেদন পেশ করা ও অনুমোদনের জন্য সময় নির্ধারণের কথা থাকলেও প্রেসিডেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SGM পীরজাদা সেটি করেননি। সকালে রমনা প্রেসিডেন্ট হাউসে ইয়াহিয়া এবং ভুট্টো ও তার উপদেষ্টাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ভুট্টো সাংবাদিকদের বলেন, সমাধান ক্রমেই অসম্ভব হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই সন্ধ্যা 6:45 প্রেসিডেন্ট হাউস থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যান। রাত 7:45 তিনি গোপনে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর ত্যাগ করেন। ইয়াহিয়ার ঢাকা ত্যাগের খবর সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় শেখ মুজিবের কাছে। রাত 9টার দিকে শেখ মুজিব তার বাসভবনে উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক, ছাত্র নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছি, কিন্তু জেনারেল ইয়াহিয়া খান সামরিক ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চাচ্ছেন। এ ব্যবস্থার মাধ্যমে প্রেসিডেন্ট অখণ্ড পাকিস্তানের সমাপ্তি টানতে চলেছেন। দাবানলের মতো ঘরে ঘরে খবর পৌঁছে যায় যে ইয়াহিয়া ঢাকা ছেড়ে পাকিস্তান পালিয়ে গেছে। মুহূর্তে মানুষ বুঝে ফেলে কিছু একটা ঘটবে ওই দিনই। তাই রাতেই পথে নেমে আসে ছাত্র জনতা এবং পথে পথে গড়ে তুলে অসংখ্য ব্যারিকেড। এ সময় শেখ মুজিবের নির্দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। রাত 10টার দিকে ঢাকা সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি বড় কনভয় যুদ্ধ সাজে শহরের দিকে অগ্রসর হতে থাকে। শহরমুখী সেনাবাহিনীর মেকানিক্যাল কলামটি প্রথম প্রতিরোধের সম্মুখীন হয় ঢাকার ফার্ম গেটে। এখানে বড় বড় গাছের গুড়ি, অকেজো স্টিম রোলার এবং ভাঙা গাড়ির স্তূপ জমিয়ে রাখা হয়েছিল পথটি আটকানোর জন্য। সেই সঙ্গে মুক্তিগামী বেপরোয়া প্রতিরোধ উন্মুখ জনতার মাঝ থেকে জয় বাংলা স্লোগান ওঠে। গুলি করে এ প্রতিরোধ ভেঙে পাকিস্তানি সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো সামনে এগিয়ে যায়। রাত 10:30 নাগাদ রেসকোর্স ময়দানের উত্তর ও দক্ষিণ দিকে সেনাবাহিনীর অন্তত 70 থেকে 80টি সাঁজোয়া যান পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। রাত 11:20 মধ্যেই সেনাবাহিনীর সাঁজোয়া যানসমূহ রাজারবাগ পুলিশ লাইন্সের চারিদিকে অবস্থান নিতে শুরু করে। পাক বাহিনীর এ আক্রমণের সংবাদ তাৎক্ষণিকভাবে সারা দেশের জেলা ও সাব ডিভিশন সমূহে পুলিশ বেতার মারফত Base for all station of East Pakistan Police. Keep listening. Watch. We are already under attack by the Pak army. Try to save yourself. Over.
বার্তা পাঠিয়ে দেওয়া হয়। রাত 11:35 রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থানরত পুলিশ সদস্যদের সতর্ক করতে তৎকালীন আইজিপির দেহরক্ষী কনস্টেবল আব্দুল আলী অস্ত্রাগারের পাগলা ঘণ্টা বাজিয়ে সবাইকে একত্রিত করেন। অস্ত্রাগারে কর্তব্যরত সেন্ট্রি রাইফেলের গুলিতে অস্ত্রাগারের তালা ভেঙে নিজেদের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ বিতরণ করা হয়। পুলিশ সদস্যরা পুলিশ লাইন্সের চারিদিকে ব্যারাক ও বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেয়। রাত 11:40 পাকিস্তান সেনাবাহিনীর 32 পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক কর্নেল তাজের নেতৃত্বে পাক সেনাদের কনভয় রাজারবাগ পৌঁছে পুলিশ লাইনের মেইন গেটে এসে পৌঁছায়। রাত 11:45 রাজারবাগ পুলিশ লাইন্সের দক্ষিণ পূর্ব দিকে পুলিশ হাসপাতাল কোয়ার্টার সংলগ্ন এলাকা থেকে প্রথম গুলিবর্ষণ করা হয়। প্রায় সাথে সাথেই প্যারেড গ্রাউন্ডের উত্তর পূর্ব দিক থেকে অর্থাৎ শাহজাহানপুর ক্রসিংয়ের দিক থেকেও গুলিবর্ষণ করা হয়। ব্যারাকের ভেতর অবস্থানরত পুলিশ সদস্যরা পাক সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। একই সময়ে পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীর 22তম বেলুচ রেজিমেন্টের সৈন্যরা পিলখানায় ইপিআরে হামলা চালায়। পিলখানায় অবস্থিত বাঙালি সৈন্যরা সব সীমাবদ্ধতার মধ্যেই প্রতিরোধ যুদ্ধ শুরু করে। বাঙালি সৈন্য ও পাকিস্তানি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। পিলখানা ইপিআর ও রাজারবাগ পুলিশ লাইন আক্রমণের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাঁখারি বাজার সহ সমগ্র ঢাকাতেই শুরু হয় প্রচণ্ড আক্রমণ। নির্বিচার হত্যা এবং অগ্নিসংযোগ করতে থাকে বর্বর পাকিস্তান সেনাবাহিনী। শুরু হয় বিশ্বের ইতিহাসের অন্যতম বর্বর, বিভৎস ও বৃহত্তম গণহত্যা।